কিছুই বোঝে না, আধুনিক হতে পারেনি। টিনেজে পৌঁছলে তার মধ্যে একটা বিপ্লবও জন্ম নেয়। ভালো লাগে, অনেক মেয়ের সাথে খেলা যায়। কোনোদিন অপরাজিতা দেরি করে কাজ থেকে ফিরবে, তো তোর বিছানাটা রেডি হয়ে গেছে, তাও কিন্তু আসলে একটা ভালোবাসা। বেশ কিছু বছর আগে তিনি মাছের ঝোলটা রান্না করে ফেলেছিলেন, কিন্তু মাছের ঝোলের আপগ্রেডেশন হয়েছে। এবার সমস্ত পদে সমস্ত রকম ডিশেস রয়েছে। আর ঋত্বিক চক্রবর্তী রয়েছেন আজকে দ্য ওয়ালে। তোমাকে প্রথমে অনেক অনেক ওয়েলকাম। একটা কথা বলো ঋত্বিকদা, আমি যেটা মানে আমার সবচেয়ে যেটা মজার লাগে, 6টা ছবি হয়ে গেছে তোমাদের একসঙ্গে। হ্যাঁ, প্রতিমদা কি ঠিক করেছে যে তোমাকে নিয়েই শুধু ছবিটা বানাবে? না, ফাইনালি ও আমাকে ছাড়াও কতগুলো জিনিস বানিয়েছে, কিন্তু আমি জানিয়ে রাখি যে সেগুলো কোনো না কোনো কারণে আমার করা হয়নি। উপকন্যুর বয়স কত? তখন 12-13 এরকম হলো নিশ্চয়ই, ওরকমই হলো। এই ট্রানজিশনটার মধ্যে দিয়ে কিন্তু ও এখন যাচ্ছে। একটু ঘরের গল্প জানতে চাইবো, তার কিরকম অভিব্যক্তি? দেখো, আমার ছেলে আসলে এমনিতে খুব বাধ্য অ্যাকচুয়ালি, সে কথা শোনে, কিন্তু একটা বয়সের পর মানে আমার থেকে আমিতে পৌঁছায় মানুষ আসলে, যে আমার বাবা, আমার মা, আমার খেলনা, তারপর হয় আমি। তো এখন ওর ওই আমিতে পৌঁছানোর সময়টা, তো এই সময়টা সব মানুষের ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ, খুবই তাকে সেন্সিবলি হ্যান্ডেল করতে পারলে ভালো। তো এগুলো আমরা খানিকটা জানি, নিজেদের বড় হওয়াকেও চিন্তা করি, আমাদের সাথে কিভাবে ব্যবহার করা হয়েছিল সেটাও ভাবি। আজকের সমাজ সবটা বুঝে চেষ্টা করি। এখনো অবধি আমার ছেলের সঙ্গে মানে আমার সঙ্গে একটা খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলতে পারো, এবং বয়স বাড়ার সাথে সাথে আমি জানি যে ওর একটা নিজের জগতে আমিটা বড় হবে। আমিটা যখন বড় হবে তো সেটা বদলে যাবে। তো এই ব্যাপারে আমি সচেতন, এখন দেখা যাক কিভাবে কি হয়। অফকোর্স পেরেন্টিং এর ক্ষেত্রে কন্ট্রোলিং কতটা হওয়া উচিত, মানে তুমি তোমার জীবন দিয়ে বা তোমার ছোটবেলা বা এখন বাবা হিসেবে তোমার কি মনে হয়? মানে আসলে আমাদের সময় কন্ট্রোল করার প্রবণতাটা বাবা মার ক্ষেত্রে বেশি দেখা যেত, এখনো যে উঠে গেছে তা নয়। সেটা খারাপ না ভালো, মানে কিভাবে ব্যাপারটা কতটা কন্ট্রোল হচ্ছে আসলে, সেটা যখন আমি বড় হয়েছি আমি সেটাকে ভালো খারাপ দিয়ে বিবেচনা করবো না, এই কারণে যে আমাকে যতটুকু কন্ট্রোল করা হয়েছে সেটা ফাইনালি মানে আমি একটু নিজেকে ডিপ্রাইভ মনে করি যে আমাকে এত কন্ট্রোল করা হলো। ওই সময়টা মনে হয় ঋত্বিকটা মনে হয় আমি কি পেলাম না, আমি রাত্রিবেলা আমাকে ছাড়ছে না বন্ধুদের সঙ্গে, প্রচন্ড ফ্রাস্ট্রেশন হয়। ঠিক একদমই তাই। তো আমরা দুজন চেষ্টা করি যে খুব একটা মানে আমরা একেবারেই খুব একটা কন্ট্রোলিং নই, কিন্তু আমরা একটা কনভারসেশনে আসার চেষ্টা করি, যেখান থেকে যে এবার তুমি সিদ্ধান্ত নাও, আমার মনে হচ্ছে এইগুলোর ফলে এইগুলো হতেও পারে, এবারে তোর কি মনে হচ্ছে বা কি ভাবছিস। তো তাতে অনেক সময় আমি দেখেছি যে কোনো সময় সে কনভিন্সও হয়। এবার না হলে তুমি আমাকে কনভিন্স করো যে তোমার কেন মনে হচ্ছে, আমি এটা এরকম প্রসেসে যাওয়ার চেষ্টা করি। টেনশন হয় তাকে নিয়ে, ছানাকে নিয়ে? মানে এখনো আমার এমনিতে একটু টেনশন কমই হয়, তবে টেনশন করতে আসলে জানি মানে সন্তানকে নিয়ে টেনশন করলে সেই টেনশনের শেষ নেই। তো এখনো খুব একটা টেনশন হয় না, তো বয়স বাড়লে কি হবে আমি জানি না, এখনো খুব টেনশন হয়। একদমই তাই। আমি জাস্ট আমার ফোনটা খুললাম অন্য কারণে, একটা লাইন যে একটা সংলাপ টিজারে আমরা শুনেছি, আমি ওকে চিনতে পারছি না, আমার মেয়ে বলে অন্য প্ল্যানেটে চলে গিয়েছে, আমি ওর গ্যালাক্সিতেই ঢুকতে পারছি না। অত্যন্ত ভালো লেগেছে আমার লাইনটা, আমি জন্য লিখে নিয়ে এসেছি। মানে এই যে সত্যি আমরা একটা সময়ের পরে হয়তো সেই জায়গাটাতে আমরা পৌঁছতে পারি না, ওদের আইকিউর সঙ্গে আমাদের আইকিউ মেলে না, আমার মনে হয় ওরা খারাপ, ও খারাপ, মানে এইগুলো আমাদের মধ্যে এইটা আসতেই থাকে। আমি একটু তোমার কথা জানতে চাইবো, ধরো তুমিও যখন টিনেজ ছিলে সেই সময়তে কোনোদিনও এরকম মনে হয়েছে যে আমি বাবাকে চিনতে পারছি না বা বাবা আমাকে চিনতে পারছি না, বা মায়ের সঙ্গে আমার মতামতের পার্থক্য হচ্ছে? এই বয়সটায় টিনেজে পৌঁছলে তার মধ্যে একটা বিপ্লবও জন্ম নেয়, এবং সেই বিপ্লবটা শুরুতেই আমার মনে হয় বাবা মাকে দিয়ে শুরু হয় বিপ্লবটা। মানে ওই যে বুঝতে পারছে সবচেয়ে বড় শত্রু মনে হয় মাঝে মধ্যে তাদেরই মনে হয়, তাদের কি মনে হয় যে বুঝতে পারছে না, কিছুই বোঝে না, হ্যাঁ মানে আধুনিক হতে পারেনি, ভীষণ ব্যাকডেটেড, হ্যাঁ এইসব মনে হতে থাকে। এবং এইগুলো মনে হয় আমার প্রত্যেকেই একটা এই ফেজের মানে এশিয়ান যারা আমরা আর কি, যারা প্রাপ্তবয়স্ক হতে না হতে আলাদা হয়ে যায় না, তারা এরকম একটা ফেজের মধ্যে দিয়ে সবাই কম বেশি যায়, হ্যাঁ, এবং সবাই এটা যায়। তো তবে আমার নিজের ক্ষেত্রে আমি মানে আমার সঙ্গে যে প্যারেন্টিংটা হয়েছে সেটার আমি
মানে ভক্তই আসলে, আমার মনে হয় খুব চমৎকার। মানে তোমার স্বাধীনতা এবং তোমার মতামত প্রকাশের অধিকার, এগুলো মতামত প্রকাশের অধিকার ভীষণ ছিল। এবং আমাদের বাড়িতে এরকম একটা ওই আলোচনার একটা ক্ষেত্র ছিল যে চাপানো হতো না। হ্যাঁ, তো মানে আমি আসলে দেখো তখন যদি আমি টিনেজ নই, কিন্তু মানে তখনও আমি বাবা মার মানে ঘেরাটোপেই আছি। আমি চাকরি করতাম, মানে ঘেরাটোপে আছি মানে আমি বাড়িতেই থাকি, চাকরি করি। তো একদিন সিদ্ধান্ত নিলাম যে আমি চাকরি করবো না, এবং আমি ট্রাই করবো যে কিছু একটা ট্রাই করবো, অ্যাক্টিংও ট্রাই করবো, আর নয়তো অন্য কিছু করবো, চাকরি আর করবো না। তো এই সিদ্ধান্তটা একটা মধ্যবিত্ত বাড়িতে বিরাট একটা ঝামেলা তৈরি করতে পারে। তো এই সিদ্ধান্তটা কিন্তু আমাদের বাড়িতে ওই ঝামেলাটা তৈরি হয়নি, ওই রকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে এইটার সিদ্ধান্তটার পুরো দায়টা কিন্তু সারা জীবন তোকেই বইতে হবে। তো সেইটা ভেবেই ডিসিশনটা নে। এখন আমাদের পক্ষে বলা সম্ভব না তুই চাকরি কর, না তুই এটা করিস না। আমার সবচেয়ে ভালো কি লেগেছে জানো তো এই পুরো ব্যাপারটাতে, এক তো রান্নাবাটি কথাটা ভীষণ ফেমিনিন, মানে ভীষণ ভাবে ছোটবেলা থেকে একটা মেয়েকেই রান্নাবাটি শেখানো হয় আর কি। একটা ছেলেকে আমার মনে হয় না যাও তুমি রান্নাবাটি খেলো, এটা বলা হয় না। এক তো রান্নাবাটিটা একজন পুরুষের উপর আধারিত, এবং আর হচ্ছে যে সিঙ্গল ফাদার, আর হচ্ছে একজন সিঙ্গল ফাদার, সে গার্ল চাইল্ডের বাবা। তো আমার এই পুরো ব্যাপারটা প্রতিমদাই ভীষণভাবে অবশ্যই প্রশংসার দাবি রাখে। কিন্তু তা সত্ত্বেও আমি যেটা জানবো যে রান্নাবাটি খেলোনি, আমি শিওর রান্নাবাটি আমি খেলেছি। আমার বোন আছে, এবং বোনের বন্ধু বান্ধবদের সাথে আমার ছোটবেলায়, একদম ছোটবেলায় রান্নাবাটি আমি খেলেছি। ভালো ঋত্বিকদা, মানে আমি খুব অবাক হলাম শুনে, কারণ আমি ভালো লাগে, অনেক মেয়ের সাথে খেলা যায়। না মানে আমি এটা খুব ভালো, ছোট থেকে তোমার সেই ইগোটা নেই, মেয়ের ইগোটা নেই যে না আমি কেন একটা কোট অ্যান্ড কোট মেয়েদের খেলা খেলবো। না অনেক কিছু তখন, মানে যে সময় রান্নাবাটি খেয়েছি সে সময় ছেলেদের খেলাও খেলেছি, কিন্তু রান্নাবাটিও খেলেছি, কারণ আমরা একসাথে যারা বড় হচ্ছিলাম সেখানে ছেলে মেয়ে একসঙ্গে সবাই ছিল। তো ফলে মেয়েরাও ছেলেদের খেলা খেলতো, মানে তারাও খানিকটা বিকেলের দিকে ক্রিকেট খেলতো আমাদের সাথে। ভাগ্যিস তখন জেন্ডার ডিসক্রিমিনেশনটা এরকম ভাবে ছিল না, আমাদের মাথার মধ্যে আসেনি। যাই হোক, রান্না পারো? রান্না পারি, ফুল ফ্লেজড। হ্যাঁ, মানে রকমারি রান্না, রকমারি মানে খুব রকমারি পারি না, বাঙালি রান্না বা একটা কোনো একটা বেলায় মানে বাড়িতে রান্নার কেউ নেই, একটা রান্না 2-3 পদের একটা রান্না করে দিতে হবে, আমি এইটা করতে পারি। আচ্ছা, শেখাটা কোত্থেকে? শেখাটা হচ্ছে ওই বেঁচে থাকতে একরকম, মানে বাড়ি খেলায় পড়েই শেখা রান্না। বাড়ি ছেড়ে একা থাকতে শুরু করেছি যখন, তারপরে কদিন বাইরের খাবারটা আবার খেয়েছি, তাও এইভাবে সারা জীবন টিকে থাকা যাবে না, তখন রান্না শিখতে শুরু করেছি। তারপরে রান্না শিখেছি, তারপরে একটা রান্না বিভিন্ন নতুন রান্না কে কীভাবে করেছেন, কীভাবে করেছো জেনে আবার পরে চেষ্টা করতে করতে একটা সময় রান্না নিয়ে ইন্টারেস্ট হয়েছে। তারপরে কোভিডের সময় আমরা সবাই বাড়িতে আটকে গেছিলাম, নিজেরা রান্না করতাম। ওই সময় আমি আমার যা রান্না করার কথা একটা গোটা জীবনে, তার থেকে বেশি রান্না করে ফেলেছি। ফলে আর আমার রান্না করতে এখন আলাদা করে কোনো উৎসাহ নেই, কিন্তু আমি জানি এটা একটা মানে ওই সার্ভাইভাল স্কিলই বলতে পারবো, এটা শিখে রাখা দরকার, সবারই শিখে রাখা দরকার। ভারতীয় পুরুষরা একটু রান্না করে না, রান্না করে ঢোকানি অনেক ছুটমার্গ আছে, তো করে থাকলে আসলে সে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। সেটা রান্নার তো কোনো লিঙ্গ হয় না, মানে খেতে যদি দরকার আর কি। হ্যাঁ, আর রান্না মানে ছেলেরা করতে পারে না, পৃথিবী জোড়া প্রচুর পুরুষ সাংঘাতিক। এমনকি আমাদের বাড়িতেও অনেক বাবারা আছেন দারুণ রান্না করেন, কিন্তু শখে করেন। রান্না যখন রোজ করতে হয় তখন সেটা একটা অন্য সব রোজ করা কাজের মতনই কঠিন, মানডেন এবং চ্যালেঞ্জিং। হ্যাঁ, এবং ওই রোজ পারফর্ম করাটারই একটা নিজস্ব কঠিন আছে সমস্ত কিছুর। রান্নাও সেটাই। আর আমরা যেমন এখন কি রান্না হবে বলতে হয়, আমি তো দেখছি যে সেটাও আমি মাকে শুনতাম যে এইটা করতে বিরক্ত লাগে। তো এইটা রিয়েলাইজ করিনি, গোটা জীবনটা অর্ধেক কাটার পর দেখছি যে এটা বলতে খুবই বিরক্ত লাগে যে জাস্ট কি রান্না হবে। হ্যাঁ, মানে কি আছে ওটা মাথায় রেখে বলা ভীষণ সবচেয়ে ডিফিকাল্ট, ওটাই না নিজের মতো করে নেওয়াটা অনেক মনে হয় ইজি। যাই হোক, রান্না যদি খাওয়াতে হয় তোমাকে, তোমার বাড়িতে গেস্ট এলে তোমার স্টেপল ফুড কি? মানে ধরো খুব কিছু এলাহি আয়োজন নয়, একদম সাদামাটা খাবার হলে ভাত সঙ্গে কিছু একটা বাটা, নানান রকম আমাদের যে বাঙালদের যে বিবিধ বাটা। হ্যাঁ, আমি বাঙাল কুইজিনটা আমি জানি, কারণ আমরা মিক্সড আর কি। তো কোনো একটা বাটা, একটা খুব সুন্দর ডাল, যেটা সবজি দিয়েও হতে পারে, মাছের মাথা টাথা দিয়েও হতে পারে, আর একটা চিকেন, তাড়াতাড়ি হয়ে যাবে সবটা। এখানে তো
প্রথমত বাবা মেয়ে রান্নার মাধ্যমে কানেক্ট করে, তাদের লাভ ল্যাঙ্গুয়েজটা ওই রান্নাতে আসে আর কি। এমনিতে তোমার কি মনে হয়, মানে তোমাদের ক্ষেত্রে কি হয়, তোমাদের পরিবারে লাভ ল্যাঙ্গুয়েজ বা কমিউনিকেশনটা কিসের মাধ্যমে আসে অ্যাপার্ট ফ্রম আলোচনা, মানে কিভাবে তোমরা তোমাদের সময় আসলে খুব এই একটা মানে দুটো মানুষ যখন পাশাপাশি থাকে একসঙ্গে অনেক দিন থেকে যায় তখন তাদের চুপ করে পাশাপাশি বসে থাকাও আসলে এক ধরনের লাভ ল্যাঙ্গুয়েজ। মানে দুজন ঠিক পাশাপাশি বসে নিজের একটা দুনিয়া করতে পারছে ঠিক পাশে বসে, সেটাও কিন্তু একটা ভালোবাসাতেই সম্ভব, ভালোবাসা না থাকলে সম্ভব হবে না। তো ফলে এই কিছুদিন আগে যে তেপান্তরের মাঠে হারিয়ে গিয়েছিলে তুমি, সেই মাঠটা কোথায় ছিল গো? ওই মাঠটা আসলে উড়িষ্যার একটা জঙ্গল, সিমলিপালের ভিতরকার, সিমলিপালের মধ্যে একটা জায়গা। হ্যাঁ, ওইখানেই হারিয়ে গিয়ে ওই বসে থাকলো, আমি দেখলাম শুধুমাত্র কম্পাস, আরেকটা যেন সঙ্গে কি ছিল লিখেছিল তুমি, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাকিটা সাসপেন্সে ছেড়ে দিয়েছিল। ওইগুলোই মনে হয় তোমার দৈনন্দিন দৈনন্দিন ভালো থাকা, ভালো থাকা, একসঙ্গে থাকার, তো আসলে একসঙ্গে ঘুম থেকে উঠে একসঙ্গে ঘুমোতে যাওয়া, এই যে পুরোটার মধ্যেকার যে সময়টা, এই সময়টায় আমরা আসলে অনেকভাবেই একে অপরের প্রতি ভালোবাসা জানাই। আর আই লাভ ইউ না বলে যত রকমের ভালোবাসা জানানো যায়, তার অনেক কিছুই হয় না। মানে বাড়িতে আসার, ধরো কোনোদিন অপরাজিতা দেরি করে কাজ থেকে ফিরবে, তো তোর বিছানাটা রেডি হয়ে গেছে, তাও কিন্তু আসলে একটা ভালোবাসাই, ঠিক আছে? তখন যে কি শান্তি লাগে না, তখন মনে হয় যে হ্যাঁ, উল্টো সব দিক থেকে দুদিক থেকেই যদি হয় তাহলে সেটা চলতে থাকে, আলাদা করে খুঁজতে হয় না। শেষ করব, কিন্তু তার আগে একটা অদ্ভুত তোমাকে খেলাবো, তোমাকে খেলতে হবে। কিছু জনের নাম বলবো, তোমাকে বলতে হবে যে তাদেরকে তুমি কোন রান্না বানিয়ে খাওয়াতে চাও। তাদেরকে কোন রান্না বানিয়ে খাওয়াতে চাও? হ্যাঁ। ওরে বাবা, আচ্ছা। প্রথমে শুরু করি, তোমার যারা কো অ্যাক্টর রয়েছে এই ছবিতে তাদেরকে দিয়ে। সোহিনী সরকার। সোহিনীকে আমি পায়েস খাওয়াতে চাই। পায়েস, বেশ। সোলাঙ্কিকে আমি রান্না করে খাওয়াবো না? হ্যাঁ, মানে তোমার চেনা চৌধুরী, আমি একটা বেক কিছু করে, একটা কেক বেক করে খাওয়াবো। কেক, ওকে। তোমার ডিরেক্টর এই ছবির প্রতিমকে আমি একটা ভীষণ রিচ মাংস খাওয়াতে চাই, মাটন। কেন রিচ মাংস? মানে প্রচন্ড টেস্টি, মানে কোনো অত স্বাস্থ্য নিয়ে ভেবে কম তেল দিয়ে রান্না করা নয়, একদমই জিভকে গুরুত্ব দিয়ে একটা রান্না করা, স্বাদকে গুরুত্ব দিয়ে। আচ্ছা, আরেকজন তোমার ভীষণ পছন্দের পরিচালক, যিনি আমাকে আমাদের ওয়ালের ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলাম তোমার সম্পর্কে কি বলতে চান, তিনি বলেছিলেন পাগল, এবং কারণ এটাও বলেছিলেন যে ও আমার কাছে এতটা, আমি জানি না ওকে কি বলবো। তিনি কৌশিক গাঙ্গুলি। ভীষণ তোমাকে খুবই ভালোবাসেন, রান্না প্রিয়, ভীষণ খাদ্য রসিক একজন মানুষ। কৌশিকদাকে কিছু খাওয়ানোর থেকে কৌশিকদাকে সাজেস্ট করবো যে বলো কি খাওয়া যায় আজকের দিনটা। লাস্ট, তোমার বেস্ট হাফ অপরাজিতাদি। অপরাজিতাকে আমি আমার একটা জিরে চিকেন করি, আমি যেটা খুব ভালোবাসে, ছিল আরেকবার। থ্যাংক ইউ সো মাচ ঋত্বিকদা আমাদের সময় দেওয়ার জন্য। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে বিহঙ্গী, দ্য ওয়াল, কলকাতা।